22 এপ্রিল পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধন, পাকিস্তানে ঢুকে অপারেশন সিঁদুর ভারতে। আর এরপর 10ই মে যুদ্ধবিরতি ঘোষণা ভারত এবং পাকিস্তানের মধ্যে। ঠিক ওই দিন বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি জানান যে পাকিস্তানের তরফ থেকে ভারতকে ফোন করা হয়েছিল। পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে ফোন করেছিলেন। বিকেল 3:35 নাগাদ সেই ফোন আসে এবং দুপক্ষই সম্মতি দেয় বা দুপক্ষই সম্মতি দিয়ে জানিয়ে দেয় যে ওই দিন সন্ধে 5টা থেকে স্থলজল এবং আকাশপথে পুরোপুরি গোলাগুলি বন্ধ করবে দুই দেশ, অর্থাৎ যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তান। কিন্তু গোটা ঘটনাটা সবার আগে প্রকাশ্যে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া একটি পোস্ট, সেই পোস্টে গোটা বিশ্ব সবার আগে জানতে পারে। আর যেখানে ট্রাম্পের দাবি রাতভর ভারত এবং পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে, যেখানে মধ্যস্থতা করেছে আমেরিকা, আর তারপরে দুই দেশের যুদ্ধবিরতিতে রাজি হওয়া, দুজনকেই ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পরই ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে কে? যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। আর সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ পাকিস্তানি সরকার এবং পাকিস্তানি সেনার ওপর কোনো রকম কোনো ভরসা করা যায় না। বছর ভর ধরে নিজেদের জায়গায় সন্ত্রাসবাদকে সমর্থন করে গিয়েছে এই পাকিস্তান, আর সেই পাকিস্তানি নিজেদেরকে সন্ত্রাস মুক্ত করে ফেলবে সেটা তারা প্রতিশ্রুতি দিলেও তা যে কার্যত অস্বাভাবিক ঘটনা সেটা অন্তত বিশ্বের প্রত্যেকেই জানে। পেহেলগাঁও হামলার ঘটনার দায় স্বীকার করেছিল কে? লস্করে তৈবা ছায়া সংগঠন TRF বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাল্টা ভারতও জবাব দিয়েছিল। ভারত অপারেশন সিঁদুর দিয়ে তার জবাব দিয়েছিল, আর যার মাধ্যমে পাকিস্তানের 9টি আলাদা আলাদা সন্ত্রাসবাদী ঘাঁটি যেগুলোকে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়। সেনার তরফে দাবি করা হয়েছিল যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা এবং সেই গোয়েন্দা রিপোর্ট দেখেই কিন্তু এয়ার স্ট্রাইক করা হয়েছে ভারতের তরফে, যাতে করে পাকিস্তানের কোনো সাধারণ মানুষ এবং সেনার কোনো রকম কোনো ক্ষতি না হয়। এরপরও পাকিস্তান অন্তত যেটা করেছে তাতে আরও একবার স্পষ্ট হয়ে গেল পাক সরকার এবং সেনা সন্ত্রাসবাদকে পুরোপুরি সমর্থন করে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে সাধারণ মানুষকে এবং তাদের ঘর বাড়ি গাড়ি লক্ষ্য করে যে নির্লজ্জভাবে গোলাগুলি ছুটতে থাকে পাকিস্তান, বা তারা যে ছুটতে পারে, সেটা আরও একবার যুদ্ধবিরতির 2 ঘন্টার মধ্যে প্রমাণ করেছিল পাক সেনা। পাকিস্তান সন্ত্রাসবাদকে অর্থনৈতিকভাবে মদত দেয়, সমস্ত আন্তর্জাতিক নিয়ম অমান্য করে নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে নির্লজ্জভাবে হামলা চালায় পাক সৈন্য। সীমান্তে অবস্থিত পুঞ্চে অন্তত 16 জন গ্রামবাসীর মৃত্যু হয় অতর্কিত ওই পাক হামলায়। অন্তত 59 জন গ্রামবাসী তারা জখম হয়েছেন। আর যে সেনাবাহিনী এভাবে নিরীহ মানুষদের হত্যা করে তারা সন্ত্রাসবাদীর থেকে কম কিছু অন্তত নয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে যে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে যদি একবার চোখ রাখা যায় তাহলে দেখা যায় সেগুলো হচ্ছে মুরিক্কেতে মার্কাজে তৈবার এয়ার স্ট্রাইক, বা মার্কাজে তৈবা যে জঙ্গি ঘাঁটি, সেখানে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। তার মধ্যে ছিল কি? হাফিজ সৈয়দের হেডকোয়ার্টার। আর এই জায়গাটি লস্করে তৈবার অন্তত হৃদযন্ত্র হিসাবে পরিচিত। 2008 ডিসেম্বরে হাফিজ সৈয়দকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে কে? হাফিজ সৈয়দকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজ সৈয়দের মাথার দাম ঘোষণা করে কত জানেন? ঘোষণা করে $10 বিলিয়ন। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যেটিতেও অপারেশন সিঁদুরের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। কি সেই জায়গা? সেই জায়গা হলো বাহাওয়ালপুরের মার্কাজে সুবহান আল্লাহ, যেটি মাসুদ আজহারের অন্যতম ঘাঁটি হিসাবে চিহ্নিত। জৈশে মোহাম্মদের মাথা মাসুদ আজহারকেও 2019 সালে সন্ত্রাসবাদীদের তালিকায় নিয়ে এসেছে বা সন্ত্রাসবাদী তালিকায় এনে ফেলেছিল রাষ্ট্রসংঘ। মুজাফফরবাদের সাইদনা বিলাল ক্যাম্পেও হামলা চালায়
ভারতীয় বায়ুসেনা। তবে ভারতীয় বায়ুসেনার এই হামলাতে শুধু জঙ্গিরাই নিকেশ হয়েছে। লস্কর এবং জৈশের সদস্যদের ট্রেনিং এই ক্যাম্পেই দেওয়া হতো। তাদের ট্রেনিং দিত কে? তাদের ট্রেনিং দিত খোদ পাকিস্তানের স্পেশাল টাস্ক ফোর্স। পেহেলগাঁও হামলাতে যুক্ত সন্ত্রাসবাদীদের ট্রেনিং হয়েছিল মুজফফরাবাদের সওয়াই নালা ক্যাম্পে। ভাবতে পারছেন? যা অপারেশন সিঁদুরের মাধ্যমে কার্যত গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর বাকি 5টি জায়গাও কার্যত একই রকমভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। জায়গাগুলিতে জঙ্গি তৈরির জন্য অনুশীলন করানো হতো। এছাড়াও বাইরে থেকে জঙ্গিদের এনে নিয়োগ করা হতো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। সন্ত্রাসবাদী হামলার জন্য ছক তৈরি হতো পাকিস্তানের এই সমস্ত জায়গাতেই। হামলায় শুধুমাত্র ভারতীয় নয়, পাকিস্তানিরাও কিন্তু মারা গিয়েছে। 2014 সালে পেশোয়ার স্কুলের হত্যাকাণ্ড এমনই একটা জলজান্ত উদাহরণ হয়ে রয়েছে গোটা বিশ্বের কাছে, যাতে যে হামলায় কমপক্ষে 132 জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। হামলার দায় স্বীকার করেছিল কারা? হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানেরই সন্ত্রাসবাদী সংগঠন টিটিপি, অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান। আর এর থেকেই এটা স্পষ্ট, পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে সন্ত্রাসবাদ, যার থেকে তারা নিজেদের দেশের বাসিন্দাদেরও রেহাই দেয় না, নিজেদের দেশের বাসিন্দাদেরও তারা বাঁচাতে পারে না। কয়েকদিন আগে এই টিটিপি এবং বালুচের সদস্যরা হাত মিলিয়ে পাকিস্তান সেনার 22 জন সদস্যকে হত্যা করেছে। অর্থাৎ পাকিস্তান সেনাও নিরাপদ নয়। বোলানে পাক সেনার গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। কারা ঘটায় সেই বিস্ফোরণ? বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। সমীক্ষা বলছে গত 20 বছরে 80,000-এরও বেশি পাকিস্তানিকে হত্যা করেছে এই টিটিপি। কয়েকদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্কাই নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি কার্যত মেনে নিয়েছেন জঙ্গি সংগঠনগুলোকে অর্থ সাহায্য করে তাদেরকে ট্রেনিং দিয়ে, আর সেই ট্রেনিংয়ে হাত রয়েছে কার? পাকিস্তান সেনার। তিনি আরও বলেন 3 দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমী দেশগুলির জন্য এই নোংরা কাজ করে আসছে পাকিস্তান। তাহলে পাকিস্তানকে আর কিভাবে বিশ্বাস করবে গোটা বিশ্ব? এটা পাকিস্তানের একটা বড় ভুল, সেটা অন্তত তিনি মেনে নিয়েছেন। আর এর জন্য যথেষ্ট ভুগতে হয়েছে পাকিস্তানকে, এবং আগামী দিনেও ভুগতে হবে যদি না তারা শোধরায়। 2019 সালেও একথা স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জিহাদি সংগঠনগুলো পাকিস্তানে যেভাবে বহুদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে তা পাকিস্তানের জন্য বিপজ্জনক। আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে আমেরিকা চালিত যে আফগানদের লড়াই, সেই লড়াইয়ের সময় থেকেই কিন্তু কাজ করে যাচ্ছে এই জিহাদি সংগঠনগুলো, এবং এখনো পর্যন্ত তারা কাজ করছে। কিছুটা সত্যি স্বীকার করে নিলেও বাকিটা মিথ্যেই বলেছেন ইমরান খান। তিনি বলেছিলেন যে আগে থাকলেও বর্তমানে কিন্তু পাকিস্তানের সমস্ত জিহাদি সংগঠন বন্ধ হয়ে গিয়েছে। এটা ইমরান খানের সময়ের কথা তিনি বলেছিলেন, সেটা সর্বৈব মিথ্যে। পাকিস্তানে আর তাদের জন্য কোনো জায়গা নেই, অর্থাৎ জিহাদিদের। খোয়াজা আসিফও ইমরান খানের দেখানো পথেই হেঁটেছেন, অর্থাৎ কিছুটা সত্য কিছুটা মিথ্যে তিনি মিলিয়ে বলছেন। তার একই দাবি, পাকিস্তানে আগে জিহাদি সংগঠনের অস্তিত্ব থাকলেও বর্তমানে পাকিস্তানি জিহাদিদের কোনো অস্তিত্ব নেই। পেহেলগাঁও হামলার দায় স্বীকার করে নিয়েছিল টিআরএস, যা লস্করে তৈবার একটি ছায়া সংগঠন। আর এই নেই পাল্টা প্রশ্ন করলে স্কাই নিউজের খোয়াজা আসিফ তিনি কি জানিয়েছিলেন? তিনি জানিয়েছিলেন এখন তো লস্করে তৈবারের অস্তিত্বই নেই পাকিস্তানে। পাক মন্ত্রীকে মাস্টার অফ ডিনায়াল বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। অর্থাৎ তিনি কিছুটা সত্যি বললেও পুরোপুরি মিথ্যে কথা বলেছেন। তিনি জানিয়েছেন অপারেশন সিঁদুরের মাধ্যমে নির্দিষ্ট নিশানায় হামলা করেছে ভারত, সেখানে কোনো রকম কোনো পাকিস্তানি সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর ক্ষতি হয়নি। আর সেই তথ্য শুধুমাত্র ভারতীয় গোয়েন্দা সংস্থা নয়,
আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাও কার্যত নিশ্চিত করেছে যে যে সমস্ত জায়গায় ভারত হামলা চালিয়েছে সেই সমস্ত জায়গায় শুধুমাত্র জঙ্গিদেরই চাষ করে পাকিস্তান। ভারত যথেষ্ট শক্তিধর দেশ, পাকিস্তানের থেকে ভারত কিচ্ছু চায় না। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশ চায় শান্তিতে বসবাস করতে। বিশ্বজুড়ে কারা সন্ত্রাসবাদে অর্থনৈতিকভাবে সাহায্য করছে বা সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে তা খতিয়ে দেখে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অর্থাৎ FATF বা এই সংগঠনটা খতিয়ে দেখে কারা সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, আর তারই ভিত্তিতে দেশগুলোকে গ্রে এবং ব্ল্যাক লিস্টে ফেলে তারা। গ্রে লিস্টে ইতিমধ্যেই তিনবার নাম লিখিয়ে ফেলেছে পাকিস্তান। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর দেশ? 2018 সালেও এমন একটা অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। পাকিস্তানকে শোধরানোর জন্য একটি অ্যাকশন প্ল্যান কিন্তু বার করা হয়েছিল FATF এর তরফে, কিন্তু পাকিস্তান কি আদতে শুধরেছে? তারপর পাকিস্তান বেশ কিছুদিন শুধরে যাওয়ার অভিনয় করে গিয়েছিল। তারপর গ্রে লিস্ট থেকে বের করে দিতেই আবারও কিন্তু আসল রূপ দেখাতে শুরু করেছে পাকিস্তান, অর্থাৎ তারা যে ভালো অভিনয়টা করতে পারে সেটা তারা প্রমাণ করেছে। জিও ইন্টেলিজেন্স রিসার্চার ড্যানিয়েল সিয়াম জৈশে মোহাম্মদের সবচেয়ে বড় ঘাঁটির ছবি তিনি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন, এবং সেটা কোথায় ছিল? যেটা বাহওয়ালপুরে অবস্থিত। এই বাহওয়ালপুরের জঙ্গি ঘাঁটিও কিন্তু ভারত ঘুরিয়ে দিয়েছে। স্যাটেলাইটের একটি ছবিতে দেখা যাচ্ছে ওই ঘাঁটি 2011-12 সালের নিরিখে বা 2011-12 সালের তুলনায় যদি আমরা তুলনা করি এখন দ্বিগুণ হয়েছে। বর্তমানে 18 একর জায়গা জুড়ে রয়েছে এই জৈশের ট্রেনিং ক্যাম্প। 2022 সালে যখন পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে বের করে দেওয়া হয়েছিল তখন থেকেই ওই এলাকাতে কার্যত নির্মাণ কাজের আরও গতি বাড়িয়েছিল পাকিস্তান। ইন্ডিয়া টুডে ওপেন ইন্টেলিজেন্স টিমের একটি রিপোর্ট, এবং সেই রিপোর্ট কি বলছে? সেই রিপোর্ট অনুযায়ী 2025-এর 16 ফেব্রুয়ারি ঠিক ওই জায়গাতে অর্থাৎ বাহওয়ালপুরে অবস্থিত উসমান ও আলী একটা ক্যাম্পাস, এবং সেই ক্যাম্পাসে জৈশে মোহাম্মদের একটি সভাও হয়েছে। আরও একটি গোয়েন্দা রিপোর্ট বা আরও একটি গোয়েন্দা সূত্র কি বলছে? গোয়েন্দা সূত্র বলছে জৈশে মোহাম্মদ বাহওয়ালপুরের হেডকোয়ার্টারকে কাজে লাগাতো, এবং সেখানে সেই হেডকোয়ার্টারকে তারা কাজে লাগিয়ে জঙ্গি নিয়োগ করত এবং বিভিন্ন জায়গাতে টাকা তোলার কাজ করত। 2024-এর ডিসেম্বর স্পেকটিক্যাল ডু মন্ড নামক একটি ফরাসি ম্যাগাজিন, এবং সেই ফরাসি ম্যাগাজিনের এডিটর ইন চিফ কে ছিলেন? এডিটর ইন চিফ অ্যান্টোনিও কোলোনা। তিনি একটি আর্টিকেল প্রকাশ করেছিলেন, আর সেই আর্টিকেলে তিনি উল্লেখ করেছিলেন জৈশে মোহাম্মদ ট্রাবল গেমস ইন পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের সবসময় সমস্যার কেন্দ্রে তারা। রিপোর্টে আরও বলা হয় প্ল্যানেট ল্যাবস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্যাটেলাইট ছবি, সেই ছবিতে দেখা গিয়েছে যে বাহওয়ালপুরে জৈশের দুটো ঘাঁটি রয়েছে, অর্থাৎ একটা ঘাঁটি নয়, দুটো ঘাঁটি। একটি কোথায়? একটি হচ্ছে মার্কাজে সুবহান আল্লাহ এবং দ্বিতীয়টি উসমান ও আলী মসজিদ, অর্থাৎ সেখানে সন্ত্রাসবাদীদের মগজ ধোলাই করা হতো। শুধুমাত্র স্যাটেলাইট ছবি নয়, প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছেন যে প্রকাশ্যে জৈশের এই সমস্ত কর্মকাণ্ড চলে এসেছে বাহওয়ালপুরে দিনের পর দিন। পাকিস্তানি সেনা ঘাঁটি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই জৈশের জঙ্গি ঘাঁটি, তাহলে কি পাকিস্তান সেনা জানতো না? রিপোর্টে উল্লেখ করা হয়েছে বাহওয়ালপুরে জৈশে মোহাম্মদ আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বা গজিয়ে উঠেছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তান সরকার কি ঘোষণা করেছিল? পাকিস্তান সরকার ঘোষণা করেছিল বাহওয়ালপুরে জৈশে মোহাম্মদের যে হেডকোয়ার্টার ছিল তা পাক সেনা অধিগ্রহণ করেছে, কিন্তু আদতে কি তা করেছিল? পরে পাক প্রশাসন সাংবাদিকদের জানায় সেটি একটি সাধারণ মাদ্রাসাতে পরিণত হয়েছে। কিন্তু ভারত আরও একবার প্রমাণ করে দিল সবটা মিথ্যে। জৈশে মোহাম্মদের সঙ্গে এর কোনো যোগ নেই, সেটাও বলা হয়েছিল পুলওয়ামা হামলার পর। যদিও 2022-এর অক্টোবরে দ্য প্রিন্টের একটি রিপোর্ট অনুযায়ী দুটি সূত্রের খবর জৈশে মোহাম্মদ 4 একর জমি কিনেছে। কিসের জন্য? এখানেই শেষ নয়, বাহওয়ালপুরের জঙ্গি ঘাঁটিকে আরও নাকি বড় করে তুলেছে জৈশে মোহাম্মদ। সূত্র মারফত সব খবর আমরা পেয়েছি, এবং জাহিদ চান্না নামক এক গ্রামবাসী আব্দুল রাউফকে জমি বিক্রি করেছিলেন। আরও কি জানা যাচ্ছে?
আরও জানা যাচ্ছে এই আব্দুল রউফ মাসুদ আজহারের ভাই। 2010 সালে তাকেও সন্ত্রাসবাদী তকমা দিয়েছে আমেরিকা। 2008 সালে মুম্বাই হামলায় দোষী সাব্যস্ত হয়েছিল এই আব্দুল রউফ। ভারতের এয়ার স্ট্রাইকে নিহত জঙ্গিদের যে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেল সেই আব্দুল রউফকে, এবং তার কফিনে অর্থাৎ আব্দুল রউফের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে সম্মান জানানো হচ্ছে। অর্থাৎ জঙ্গিদের পাকিস্তান কতটা আদর করে সেটা স্পষ্ট। ভারতের বিদেশ সচিবও সেই ছবি তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে। আর এরপর তো আর কোনো তথ্যের প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। গোটা বিশ্ব জেনে গিয়েছে পাকিস্তান সরকার এবং পাক সন্ত্রাসবাদীদের কারা মদদ দেয়। দ্য প্রিন্টের আরও একটি রিপোর্ট, আর সেই রিপোর্টে উঠে এসেছে জৈশে মোহাম্মদের শিশুদের বই অর্থাৎ মুসলমান বাচ্চে নামক ওই ম্যাগাজিনে 600রও বেশি শিশুকে কিন্তু জিহাদ শেখানো হয়। নিঃসন্দেহে কতটা চাঞ্চল্যমূলক তথ্য ভাবুন। দ্য প্রিন্টের আরও একটি রিপোর্ট, সেই রিপোর্টে কি বলছে, তারা আরও কিছু ছবি এবং ভিডিও পেয়েছে যেগুলো প্রকাশ্য করা হয়েছে, আর যা থেকে কার্যত স্পষ্ট জৈশে মোহাম্মদ যে জমি কিনেছে সেখানে ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আরও বড় জঙ্গি ঘাঁটি তারা তৈরি করছে। পাকিস্তানের এই বাড়াবাড়ির পিছনে FATF এর পাশাপাশি IMFকেও দায়ী করছেন একাংশ, কারণ এরাই $2.3 বিলিয়ন ঋণ দিয়েছে পাকিস্তানকে। ঋণের টাকা পাকিস্তান তাহলে জঙ্গি তৈরির কাজে লাগায়। এবার আসা যাক লস্করে তৈবার কর্মকাণ্ডে। টাইমস অফ ইন্ডিয়া তাদের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, আর সেই রিপোর্ট অনুযায়ী NIA সুপ্রিম কোর্টে জানিয়েছে যে গুজরাটের মুদ্রা বন্দরে 2900 কেজিরও বেশি মাদক উদ্ধার হয়েছে। আজ যার বাজার মূল্য কত? বাজার মূল্য প্রায় 21,000 কোটি টাকা। ভারতের যুব সম্প্রদায়ের কাছে মাদক পৌঁছে দেওয়ার কাজ করে কারা? এই লস্করে তৈবার নার্কো শাখা। মাদক বিক্রির টাকা দিয়ে কি হয়? মাদক বিক্রির টাকা দিয়ে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালায় লস্করে তৈবা। এর আগেও আফগানিস্তান থেকে এই ধরনের মাদক পাচার করা হয়েছে, এবং ওই মাদক দিল্লির নেপসারাই আলিপুর এলাকাতে জমিয়ে রাখা হয়েছিল। তারপর সেই সমস্ত মাদক পাচারের টাকা লস্করে তৈবাকে পাঠানো হয়। 2021 সালের একটি আদানি পোস্ট, তারা কি জানাচ্ছে? আদানি পোস্ট জানাচ্ছে তারা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সমস্ত জাহাজকে ঢুকতে দেবে না। যদিও 1 মাসের মধ্যে সেই সিদ্ধান্ত তুলে নিয়েছিল আদানি পোর্টসের আধিকারিকরা, কিন্তু কেন? রিপোর্টটিতে তুলে ধরা হয়েছে মেরিটাইম গেটওয়ে। ঘটনার 7 মাস পর গুজরাটের মুন্দ্রার কাছ থেকে 350 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। সেই টাকা কোথায় যেত তাহলে? এরপর আরও একটি প্রমাণের বা এরপর আর কোনো প্রমাণের কি প্রয়োজন আছে? অন্তত আমার তো মনে হয় না। এই সমস্ত প্রমাণের পর স্পষ্ট হয় পাক সরকার এবং পাক সেনা সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে। খুব শীঘ্রই আবারও আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়তে চলেছে অন্তত পাকিস্তানের। গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে দেবে ভারত, তবে তাতে তাদের কিচ্ছু যায় আসে না। পাকিস্তান যে নির্লজ্জ সেটা তারা বারবার প্রমাণ দিয়ে এসেছে, কারণ বেহায়াপনার সমস্ত সীমা তারা আবারও অতিক্রম করবে। তারা আবারও সন্ত্রাসবাদের হাত ধরবে, যা তারা আগেও করে এসেছে বারবার। এতে নতুন করে অবাক হওয়ার অন্তত আর কিছু আছে বলে মনে হয় না।